আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে নির্বাচন হয়ে গেছে। 297টা আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। এই নির্বাচন নৈতিক দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। এই নির্বাচনের গুণগত মান কারচুপিতে পরিপূর্ণ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে বলে মনে হয় না। এবং গণভোট, এমপি আসনে প্রদত্ত ভোট এর গোঁজামিল, সেটা আমি গতকালই বলেছি। সংখ্যাতত্ত্বের যে জটিল ধাঁধায় আটকে গেছে আমাদের নির্বাচন কমিশন। এবং একটা ছোট্ট তথ্য দিই, ইভেন ঢাকা গুলশানের যে আসন, যেখানে তারেক রহমান বিজয়ী হয়েছেন, সেখানে মোট ভোট হলো 3,33,318টা এবং সেখানে প্রদত্ত ভোট দেখানো হয়েছে 1,40,999টা। সেখানে হ্যাঁ ভোট পেয়েছে 5,47,284, 3,33,000 ভোট, সেখানে ভোট পেয়েছে 5,47,000 ঢাকার একদম গুলশানের মতো একটা ইম্পর্টেন্ট এলাকায়। সো আপনারা বুঝতেই পারেন যে এই পরিসংখ্যান নিয়ে কি সমস্যা হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। কে শপথ পড়াবে নির্বাচিত এমপিদের, এটি প্রথম প্রশ্ন। আমাদের বিশিষ্ট আইন বিশারদ, দুর্নীতিবাজ এবং চরম মিথ্যেবাদী এবং শিক্ষক নামের কলঙ্ক ডক্টর আসিফ নজরুল, তিনি কি সব ফর্মুলা বের করেছেন। একবার বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, একবার বলছেন প্রধান বিচারপতি শপথ পড়াবেন। কিন্তু যতদূর শেষ খবর পেয়েছি, শেষ সংসদের স্পিকার ডক্টর শিরীন চৌধুরী এবং ডেপুটি স্পিকার টুকু ভাইকে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। শিরীন চৌধুরী ঢাকাতেই আছেন, ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী, তার শরীর কেমন আছে খোঁজ নিচ্ছেন। এবং বিএনপি ভাবছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে এই শপথ পড়াবেন স্পিকার ডক্টর শিরীন চৌধুরী। তো এটি শোনা যাচ্ছে। এই নির্বাচনে যে পরাজিত হলো জামাত এবং এনসিপি, তাদের ক্ষমতায় আনার জন্য সবকিছু কিন্তু সূক্ষ্মভাবে রেডি ছিল। ডক্টর ইউনূসের প্রশাসন রেডি ছিল, ওয়াকার ব্যক্তিগতভাবে রেডি ছিল, এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও তুরস্কের গোয়েন্দা সংস্থা, তারা মাঠে প্রচুর কাজ করেছে। কিন্তু আলটিমেটলি এটা ব্যর্থ হয়েছে। সেটা চেয়েও ইম্পর্টেন্ট হলো, আমরা ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দেখলাম, সেই স্ট্যাটাস গুলো দিয়েছে এনসিপির নেতারা। সার্জিস আছে, তারপরে হান্নান মাসুদ আছে, এরকম কয়েকজন, 4জন দিয়েছে। বিএনপি তাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাটাক করছে, ব্যাপক মাইট দিচ্ছে, কোথাও কোথাও গণপিটুনি, এবং খুব দুঃখজনক যে এনসিপির একজন তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। তো এই ধরনের অরাজকতা শুরু হয়ে গেছে এবং এগুলো অবশ্যই নিন্দনীয়। কে করছে সেটির চাইতে কথা হলো যে এগুলো কখনোই কাম্য নয়। কিন্তু যে ভাষায় এনসিপির নেতারা কান্নাকাটি করছেন, তারা এই মবের বিরুদ্ধে কথা বলছেন, তখন সেইখানে ট্রল হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোমাদের যারা মারছে তারা তো মব করছে না বাবা, তারা প্রেসার গ্রুপ। এই ডাস্টবিন শফিকের সেই বিখ্যাত উক্তি যে এটা মব সন্ত্রাস না, প্রেসার গ্রুপ। এখন সেই প্রেসার গ্রুপের হিট টের পাচ্ছে এই সার্জিসের বা এই এনসিপির তরুণ নেতারা। এদিকে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে কথা বলে জেনেছি যে মানুষ নির্বাচনের ফল নিয়ে আনন্দিত বা বেদনার্ত হোক বা না হোক, সাধারণ মানুষের কিন্তু একটাই উচ্ছ্বাস, অবশেষে ওই ইউনূস নামের আপদটা বাংলাদেশ থেকে বিদায় হবে। এই খুশিতেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ আনন্দিত। এখন এখানে আরেকটা খুব কনসার্ন আছে যে জামাত যে 68 আসনে জিতেছে এবং এনসিপি জিতেছে আরো কিছু, সব মিলিয়ে বোধহয় 75-76টা আসনে তারা জিতেছে। এর মধ্যে 24টা আসন কিন্তু ভারতের সাথে সীমান্ত এলাকা। এটা একটা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এই সীমান্তবর্তী এলাকার আসনে থেকে জামাত জঙ্গিদের নিয়ে ভারতের উপরে নতুন কোনো ঝুঁকি তৈরি করবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। জামাত ইসলামী যে 68টা আসন পেয়েছে,
এটাও কিন্তু ইটসেলফ দ্য নাম্বার ইজ অ্যালার্মিং। কারণ আপনি যদি এই ধরনের উগ্রবাদী মৌলবাদী দলগুলোর রাজনৈতিক ধারা বিশ্লেষণ করেন, এরা কিন্তু এই 50-60টা আসন দিয়ে শুরু করে একটা পর্যায়ে গিয়ে পায়, যেটা বাংলাদেশে অকল্পনীয়। এর আগে তারা সর্বোচ্চ পেয়েছিল 18টি আসন। তারপর থেকে কিন্তু বিএনপি যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয় এবং বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেবে না, তাহলে কিন্তু আগামী সংসদে জামাত ক্ষমতায় যাবে, এটা মোটামুটি চোখ বন্ধ করে বলা যায়। কারণ সেক্ষেত্রে বিএনপি ব্যর্থ হবে নানাবিধ কারণে। বিএনপির সামনে, তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ, এটা নিয়ে আমি আজকে নয় পরে কথা বলবো। কিন্তু এটা একটা খুব কনসার্ন যে বাংলাদেশে প্রথম ধাক্কায় জামাতের নিশ্চিত পরাজয় ঠেকিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের ভোটাররা। আমি খুব স্পেসিফিক্যালি বলি যে এই যে বিএনপির ভূমিধস বিজয়, অনেক আসনেই এই বিজয়ের পেছনে ভূমিকা রেখেছে সেখানকার আওয়ামী ভোটাররা। 1 মাস আগেও যখন আমি আমাদের তৃণমূলের আওয়ামী লীগ ভোটারদের সাথে কথা বলেছি যে তারা ভোট বর্জন করবে না, কেউ কেউ বলেছে লোকাল কারণে তাদের হয়তো ভোট দিতে যেতে হতে পারে, কিন্তু একটা বিষয়ে মোটামুটি সবাই বলতো যে ভাই, আর যাই করি যদি ভোট দিতে যাই বিএনপিকে কোনো অবস্থায় ভোট দিব না। কেন দেবেন না? কারণ বিএনপি গত 17 মাস 18 মাস যে অত্যাচার, নির্যাতন, মামলা, ধর্ষণ, চাঁদাবাজি করেছে, এই দলটিকে আর ভোট দেওয়া যায় না। এটা যখন তৃণমূল আপনাকে বলবে তখন আসলে আপনার আর তৃণমূলের কাছে কিছু বলার থাকে না। কিন্তু ঠিক ভোটের আগে আগে অনেক আসনেই তৃণমূল তার গত 17 মাসের নির্যাতন, কষ্ট, বেদনা এগুলোকে পাশে রেখে শুধুমাত্র জামাত ঠেকানোর জন্য অনেক আসনেই তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে বা অন্তত ভোট দিয়েছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এ যাত্রায় বড় রকমের একটা রক্ষা পেল। কারণ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে যেটা হবে, তারা ইরান স্টাইলের একটা আগ্রাসী সরকার পরিচালনা করার চেষ্টা করবে, নারীদের গৃহবন্দী করবে, বিকল্প সেনাবাহিনী তৈরি করবে, একদম একদম ইরান স্টাইলে। কিন্তু আমি সবসময় বলি যে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ না হবে ইরান, না হবে আফগানিস্তান। কারণ আফগানিস্তান তারা আসলে লড়াকু, তারা একটা, আপনি সেই আদর্শ সমর্থন না করলেও তারা একটা আদর্শের জন্য লড়াই করে। ইরানের কালচারাল, সোশ্যাল অনেক অ্যাচিভমেন্ট আছে, তাদের সায়েন্টিফিক অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু জামাতের এইসব নাই। জামাত সর্বোচ্চ বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তানের রূপান্তরিত করতে পারে, আর সাথে ইরানের যে খারাপ দিকগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করতে পারে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই যে আমি বলবো এক ধরনের ত্যাগ, হ্যাঁ, সেটিকে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে। এখন বিএনপি কি করবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি একটু আগে যেটা বললাম, আরেকটা বিষয় যে তারেক রহমান নির্বাচিত হওয়ার সাথে সাথে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই সবার আগে কিন্তু অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা নিয়ে কিন্তু ভারতেও কথা উঠেছে যে আপনি এই সবার আগে এত দ্রুত কেন করলেন। কিন্তু ভারতের এখানে একটা পলিটিক্স আছে। এখানে তো লুকোবার কিছু নেই যে তারেক রহমান এই দেশে এসেছেন, নির্বাচন করছেন। তিনি কিন্তু 5ই আগস্ট 24-এর পরপরই আসেননি। এই নেগোসিয়েশনে ভারতের একটা হিউজ রোল ছিল এবং ভারতের ইংল্যান্ডের যে হাই কমিশনার তিনি কিন্তু তারেক রহমানের সাথে একাধিকবার মিটিং করেছেন। ভারতীয় একাধিক প্রতিনিধি তারেক রহমানের সাথে মিটিং করেছেন। সবকিছু ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারেক রহমান বাংলাদেশে এসেছেন। কি কি শর্তে এসেছেন সেটি সময়ই বলে দেবে। তো এই জায়গায় দেখলাম যে ডক্টর ইউনূস আজকে অভিনন্দন জানিয়েছে। সারা পৃথিবী কিন্তু অনেকেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেলেছে, কিন্তু ডক্টর ইউনূস আসলে অনেক কষ্টে এই অভিনন্দনটি জানিয়েছেন। আরেকটা ছোট্ট খবর যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগের একটা চেষ্টা নির্বাচনের আগেই ছিল। এখনো এনসিপি জামাত যারা চেষ্টা করছে শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েট করার জন্য, কিন্তু শেখ হাসিনা এই ব্যাপারে একদম অনড়, তাদের সাথে কোনো নেগোসিয়েশন নাই। যাই হোক, শুরুতেই যেটা বললাম ভালোবাসা দিবসের কথা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি এই নির্বাচনটিকে বর্জনের আহ্বান জানিয়েছিলেন, শান্তিপূর্ণ বর্জন। আওয়ামী লীগ কিন্তু কোনো রকমের ভায়োলেন্সের দিকে যায়নি, এটা আমি প্রশংসা করি। এবং তিনি আসলে মানুষের কোর্টে বল ছুড়ে দিয়ে দেখেছিলেন যে মানুষ আসলে কি করে। কারণ
একাধিকবার আমি নেত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি যে রাজনীতিতে যাই করেন না কেন, দিনের শেষে জনগণই আপনার জন্য শেষ আস্থার জায়গা। এই ভোটার টার্ন আউট দেখে আমি যেটা বলেছি যে 14 to 15% রিয়েল ভোটার টার্ন আউট ছিল, সেটি জানার পরে শেখ হাসিনা একটি কথাই বলেছেন যেটা খুব হৃদয় ছুঁয়ে যায়, বাংলার মানুষ আমাকে এখনো ভালোবাসে। আজকের এই ভালোবাসা দিবসে জননেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। বাংলার মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির অভিযোগ করলেও জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলাও করে প্রচার পাচ্ছে। তবে ভোটের আগে ও পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে একটি লক্ষণীয় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি। আন্তর্জাতিক নানা মহল থেকেও বিষয়টি আলোচনায় আসছে। কমনওয়েলথ ভোটের মাত্র একদিন আগে সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছিলেন রিকনসিলিয়েশনের বিষয়টি পরে নির্বাচিত সরকার দেখবে। সেই নির্বাচিত সরকার এখন বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV সাংবাদিক মাহাতির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে ITV। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনের জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সজীব ওয়াজেদ জয় দেখছেন প্রহসন হিসেবে। কারণ হিসেবে দাবি করেছেন দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেছেন, মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়। জয় দাবি করেন এটি টেকসই হবে না, ভবিষ্যতে আরো অস্থিরতা সৃষ্টি করবে। জয় প্রশ্ন রেখেছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটা। তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে যদি ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয়, তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে? তিনি মনে করেন অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের শাসনামলে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির পাশা তখন প্রশ্ন করেন, বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়? এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত। ITV সাংবাদিক প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়েও কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন, গত 3বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো, এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপে দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল কিন্তু হয়নি।
2014, 18 এবং 2024 সালের নির্বাচনেও বিরোধী মতকে দমন, নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে। উত্তর দিতে গিয়ে 2014 সালের নির্বাচন ঘিরে বিরোধী দলের জ্বালাও পোড়ার ঘটনা মনে করিয়ে দেন জয়। তিনি দাবি করেন আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি। তার ভাষায় এটাই গত 3 নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য। মাহাথির পাশা প্রশ্ন করেন, গত 15 বছরের দুর্নীতি, অপহরণ, গুম, মত প্রকাশের দমনের অভিযোগ এসব বিবেচনায় নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নিজেই দায়ী? জবাবে জয় বলেন, না, কারণ একই ধরনের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকাকালেও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, অথচ এখন তাদের সেলিব্রেট করা হচ্ছে। 24-এর আন্দোলন নিয়ে এক প্রশ্নে আইটিভি সাংবাদিক বলেন, আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে? জবাবে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, তাদের দাবি ছিল যৌক্তিক। দুঃখজনক বিষয় হলো 2018 সালে আওয়ামী লীগ সরকারই কোটা কমিয়ে দিয়েছিল। কোটার সরকার পুনর্বহাল করেনি। যারা আগে কোটার সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহাল করেছিল। এরপরই আন্দোলন শুরু হয়। সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জয়ের দাবি, জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। তারাই সহিংসতা শুরু করে, আন্দোলন সহিংস রূপ নেয় এবং আবারও সরকার তা মোকাবেলায় ভুল করে। বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না। মাহাথির পাশা জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জয় বলেন, জাতিসংঘ 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 নিহতের কথা বলেছে, আর সরকার পতন হয়েছিল 5 আগস্ট। তাহলে পুরো সবার হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গক্রমে জয় বলেন, তারা দায় স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য, 1400 জন নয়, কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী। তবে তার মা শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া। জয় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া, পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া, যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায়। তখন আর বিচার নিয়ে কথা বলারই বা মানে কি? যদি হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আর বিচার নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সামনে। জয় আগের মতোই দাবি করেন, বিবিসি ও আল জাজিরা অডিও টেপের যে অংশটি প্রচার করেছে তা কেটে নেওয়ার একটি অংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। জুলাই আগস্টের ঘটনার জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি যদি কখনো বাংলাদেশে ফেরেন তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কিনা সেই প্রশ্ন রাখেন আইটিভি সাংবাদিক। জবাবে জয় বলেন, তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না। অতীতে আওয়ামী লীগ বারবার জামাত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে, কিন্তু এবারে নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নের কারণে জামাতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে। জয় তখন বলেন, প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ। এখন সেটাই হচ্ছে। জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয়। বাংলাদেশের আদালত প্লট দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয়কেও 5 বছর কারাদণ্ড দিয়েছে। এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান মাহাথির পাশা। জয় বলেন, অবশ্যই এক সময় ফিরবেন। তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। তাহলে কি জয় বলতে চাইছেন একদিন হয়তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে দেশে ফিরে
রাজনীতিতে নামবেন? উত্তরে শেখ হাসিনার ছেলে বলেন তার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, এমনটা বলছেন না। একসময় তিনি বাংলাদেশে ফিরতে চান। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন তার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন। তিনি বহুদিন ধরেই অবসর নিতে চেয়েছেন, তার প্রায় পুরো জীবনই কেটেছে বাংলাদেশে, সেখানেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন কোনো এক সময় তিনি ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করছেন জয়। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন মায়ের ভারতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিবেচনায় ভারতই এখন শেখ হাসিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আওয়ামী লীগের সংস্কার দল গঠন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাহাতির পাশা। জয় বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ আছে নিপীড়ন আর নির্যাতনের মুখে। তিনি বলেন তারা কারোর সঙ্গে কথা বলতে পারছে না, দলীয় বৈঠক করতে পারছেন না, সংবাদ সম্মেলন করতে পারছেন না, তাদের কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কূটনীতিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও গ্রেপ্তারের ভয়ে থাকতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের করার মতো কিছুই নেই। তবে পরিস্থিতি বদলাবে, সবসময় বদলায়। তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। সে কথা মাথায় রেখে জয় কি তাকে মামলা প্রত্যাহার অনুরোধ করবেন, এমন প্রশ্ন করা হয় জয়কে। আইটিভির এই প্রশ্নে জয় বলেন এটা তার হাতে নেই, তিনি দেশে থাকেন না, এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয়। তারা কি করতে চায় সেটি তারাই ঠিক করবে। এই প্রসঙ্গে বলেন বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল, অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত। বিএনপি কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারা তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে কাজ করবেন। বাংলাদেশে মুজিব পরিবার ও জিয়া পরিবার বংশানুক্রমিক নেতৃত্ব নিয়ে অনেকেই সমালোচনা করেন। এর অবসান হওয়া উচিত কি না সেই প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয়কে। জবাবে তিনি বলেন এটা কি বংশানুক্রমিক রাজনীতি? তারা নিজেরা রাজনীতিতে থাকতে চান নাকি তৃণমূল পর্যায়ের মানুষ দলীয় কাউন্সিলে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন? জয় দাবি করেন তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে অনেক আগেই হতে পারতেন। তার মা 1 দশকের বেশি সময় ধরে তাকে নির্বাচনে দাঁড়াতে, সংসদ সদস্য হতে উৎসাহ দিয়ে আসছিলেন। তাহলে কেন জয় প্রধানমন্ত্রী হতে চাননি? জবাবে জয়ের উত্তর ছিল তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই খুশি। জামাতকে কন্ট্রোল বলতে জামাতের নিষিদ্ধ করে দিতে হবে, জামাতের সবাইরে জেলখানায় পাঠাই দিতে হবে, বা জামাতের এই করতে, আমি আসলে ওই জায়গাটাই যাইনি, ওই জায়গাটাই না। আমি যেটা বিএনপির যারা শুনতেছে তাদের উদ্দেশ্যে যেটা বলবো, যেটা মানে আমার যেটা মনে হয় সেটার মধ্যে কি জানেন, বিএনপি একটা কাজ করলেই, একটা বা দুইটা কাজ করলেই জামাত নিজ থেকেই কন্ট্রোল হয়ে যাবে। এক, বিএনপিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেশ যে 71-এর ভিত্তিতে এই দেশ তৈরি, এই দেশের সম্মানিত যে মুক্তিযোদ্ধারা, এই জিনিসটা 17 মাসে যে ভূমি লুণ্ঠন হয়েছে, এই জায়গাটাতে বিএনপি কাজ করে তুলে আনতে হবে, এই বিষয়টা তুলে আনতে হবে যে ওদের ব্যাপার। দ্বিতীয় যেটা বিএনপি কাজ করতে হবে সেইটা হচ্ছে যে দেখেন ভাই, এই মুহূর্তে আসলে আমি পুরো জানি না, তারপর আমার যদ্দূর মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তিটা সম্ভবত মার্কের উপরে হচ্ছে। এটা মার্ক, মানে 700 পাইলে ভর্তি হয়ে যাবা, 800 পাইলে ভর্তি হয়ে যাবা, 900 পাইলে ভর্তি হয়ে যাবা। এই জিনিসটা তুইলা দিয়া সেই সনাতনী পদ্ধতিতে যাইতে হবে বাবা, যে তুমি ভর্তি হইতে হইলে পরীক্ষা দিয়া ভর্তি হইতে হইব, সরাসরি পরীক্ষা। এবং মাদ্রাসাগুলোরে বলতে হবে তুমি ওইখানে শুধু ওই যে হেফজতুল কোরআন পড়া বা তা না, ওইখানে তুমি অঙ্ক, ইংলিশ, বাংলা তিনোটা পড়াইতে হবে। এই দুইটা কাজ যদি বিএনপি করে, জামাত এমনি ডাই। কারণ একটা মাদ্রাসা খালি কোরআনে হাফেজ বানাবেন, তখন এর কাছে ওই ওগুলাই চিন্তা থাকবে। কিন্তু সে যখন আপনার বাংলা, ইংলিশ, অঙ্ক এই তিনোটাও পড়বে, তখন তার পৃথিবীর অনেক দুয়ার খুলে যাবে। সে হাফেজ হবে, কোরআনে হাফেজ, কোনো দুঃখ নাই, কিন্তু সে সাথে সাথে দেশ দুনিয়া পৃথিবী চিনবে। এরা আবার যদি পরীক্ষা দিয়ে যখন ভর্তি হইতে হবে কলেজ মাদ্রাসায়, তখন তারা এগুলা পড়তে হবে। এই যে এখন যেমন এই যে হেলান্ডি, এই যে আপনার কি বলে এটারে, নাহিদুল ইসলাম, তারপরে কি বলে হাসনাত আব্দুল্লাহ বা ডারবিন নাসিরের মতন পোলাপাইন, এরা নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, হয়রাস তারা 2টা লাইন ইংলিশ বলতে পারে না।
কোন সেন্টেন্সের পরে কমা হবে এইটা বলতে পারে না। বিএনপির এত বিশাল নেতা, সবচেয়ে বেশি ভোটে পাশ করা ফজলুর রহমান আদালত অবমাননা মামলা খেয়ে গেছে। ওনার যে আসন, সে আসনের বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, বিভিন্ন জায়গায় কম করে ধরেন 100টা সেন্টার, মানে যেখানে ভোট গ্রহণ হয়েছে এরকম 100টা সেন্টারে কথা বলেছি আমি বিভিন্ন লোকের সাথে। এবং আজকে কিছুক্ষণ আগে আমাকে সিলেটের গোপালগঞ্জ থেকে এক ছেলে ফোন করছে। হে কোনো নেতাও না, বলছে ভাই আমি কোনো নেতাও না, কর্মীও না, তবে আমি আওয়ামী লীগ সমর্থন করি সবসময়। হ্যাঁ, আমিও দেখতেছি সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থন করে না, সমর্থন করে খুব বেশি। হে আমার যেটা বললো,